হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা ৪১, লেখা নুসাইবারা নুরি। সকাল থেকে সকল প্রকার নিউজ চ্যানেলে একটাই ভিডিও নিয়ে তোলপাড়। সাথে কাল রাতে সেই ৬ জনের মরদেহ। ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুতেই সেই বিধ্বংস খুনের ভিডিও। গা ছিমছিম করে উঠছে মানুষের। ইতিমধ্যে পুলিশ আর আর্মির একটা টিম খবর নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সবথেকে বড় সূত্র, গত ১২ বছর ধরে বন্ধ থাকা নিউজ চ্যানেল ওয়ানে এই ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে চ্যানেল ওয়ান এর মালিককে জিজ্ঞাসাবাদ, এমনকি সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। এমন সময় সবাই আরো অবাক হলো যখন দেখলো এখান থেকে ৩ বছর আগের কেস ফাইলে একজন সিরিয়াল কিলার ঠিক একই পদ্ধতিতে খুন করত মানুষদের। ভাবা যায় সেও পাপীদের বেছে বেছে মারত, তারপর হঠাৎ উধাও। এখন আবার সত্যি তার আগমন হয়নি তো? এমনকি তার নামটাও ছিল টিএসকে। তবে পুলিশ রেকর্ডে তার একটা ছায়ার ছবি বাদে আর কিছুই কখনো ধরা পড়েনি। তবে তার হাত থেকে কোনো অপরাধী কখনো বেঁচে ফিরতে পারেনি। সবাইকে নিকৃষ্টভাবে মারত সে। আবারও সেই একই কাজ পুনরায় শুরু হয়ে গেছে। আনাম মিয়া সোফায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ সময় টিভির সংবাদে তার গুপ্তচর শামসুর মৃত্যুর ভিডিও আর আদ্রিজের মরদেহের ছবি দেখে চমকে যায় আনাম মিয়া। ক্ষণিকের জন্য নিজের পাপী মন ভয়ে কেঁপে ওঠে। তবে এটা কিভাবে সম্ভব? তার পেশাদার ধূর্ত লোকগুলোকে মারলো কিভাবে? আর জানলই বা কিভাবে? একসময় অনুভব চ্যাটার্জিকে অনেক দলই মেতে ফেলতে চেয়েছিল, তবে এতটাই ধূর্ত ছিল যে হঠাৎ একদিন গায়েব হয়ে যায়। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আজ আবার কেন আসলো সে? আর সবার প্রথমে তার দলের লোককে টার্গেট, এর মানে কি? কথাটা মাথাচাড়া দিতেই ভয়ে রাগে হাতে থাকা চায়ের কাপটা দূরে ছুঁড়ে মারে আনাম মিয়া। মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিশ্চয়ই শামসুকে যারা গুপ্তচর ভেবে নিয়েছিল তারা ওদের খবর পেয়ে গেছে। এখন কি হবে? এই অনুভব যদি তার সাম্রাজ্যকে নষ্ট করে দেয়? কথাটা ভাবতেই রিমোট ছুঁড়ে মারে টিভিতে আনাম মিয়া। বাড়ির চাকরগুলো বুঝলো না আনাম মিয়ার রাগের কারণ। আনাম মিয়ার মাথায় কাজ করছে না দলের এতগুলো কাজের মানুষ হারিয়েছে এখন তার ব্যবসা, হাতে মাত্র ২ দিন। মেয়ে জোগাড় করবে কোথায়, নয়তো তার কোটি টাকার লোকসান। আনাম মিয়া পকেট থেকে ফোন বের করে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর আলতাফ শেখের নাম্বারে কল দেয়। তবে ফোন বন্ধ। আনাম মিয়া আরো রেগে গিয়ে সিয়ামকে কল দেয়। ২ বার কল হওয়ার পর সিয়াম রিসিভ করতে আনাম মিয়া বলল, কোথায় তুমি? এক্ষুনি আমার বাড়িতে আসো। আমি তো ঢাকাতে চাচাজান। কেন, কোনো দরকার? দরকার না মানে? আমার দলে ৭ জন স্পাই, সব মার্ডার হয়েছে। রফিক ভাই মার্ডার হয়েছে। তুমি মোবাইল চালাও না, দেখো না? আসলে কিছুই শুনতে চাচ্ছি না। রাতের ভিতর চট্টগ্রাম ফিরে এসো। আলতাফ ভাইয়ের ফোন অফ। যদি পুলিশের টিম আমাদের কথা জেনে যায় কত বড় বিপদ হবে বুঝতে পারছো? জি চাচাজান, আমি ফিরছি। আমি অপেক্ষা করছি। আনাম মিয়া কল কেটে দিল। সাথে সাথে ভ্রু জোড়ায় কুঁচকে গেল তার। শ্যামকে এত শান্ত দেখালো কেন আজ? এত শান্তভাবে কথা বলতে পারে কেউ এমন বিপদের সময়? নাকি দাবার চাল উল্টে আমাকে পিছন দিয়ে ছুরি মারার প্ল্যান? আনাম মিয়া নিজের কথায় নিজে হাসে। কি আবল তাবল ভাবছে?
তেমন যদি কিছু হয় তাহলে সিয়ামের কপালে পড়বে, সাথে ওর পুরো পরিবারের। কারণ সিয়াম আর ওর বাবা পুরোপুরি জড়িত এর সাথে। তখনই আনাম মিয়ার মনে পড়ে সিয়ামের বোনের কথা, যার কদিন পর বিয়ে, দেখতে শুনতে হুড়পড়ির মতো। কোনোভাবে যদি মেয়েটাকে তুলে আনা যায় তাহলেই তার ব্যবসাটা বাঁচবে, লোকসান থেকে বাঁচবে। আপন মানুষদেরকেও সন্দেহ করে না। আনাম মিয়া ভয় ভুলে নিজের বুদ্ধিতে নিজেই হেসে উঠল। সিয়াম কি তার বুকে ছুরি মারবে? সে নিজেই সিয়ামের বুকে তীর মারবে এবার। যদি সত্যি হয় হলো, না হলে অর্ধেক টাকার ভাগ দিয়ে দিব। বাঁচলে একসাথে, মরলেও শুধু ও একা মরবে। আবার হেসে ওঠে আনাম মিয়া। সকাল সকাল ইভানের দেওয়া ঠিকানা অনুযায়ী মেহেরাজ হসপিটালে গিয়েছিল। সবাই মোটামুটি ভালো আছে, শুধু তুহিনে বেড রেস্ট দিছে। মাথায় অনেক চাপের জন্য। মেহেরাজ সবাইকে নিয়ে যখন বাড়িতে ফিরেছে তখন কেউ ওঠেনি, তাই বুদ্ধি করে একটা ঘটনা সাজিয়েছে মেহেরাজ। তুহিন পা পিছলে পড়ে গেছিল বেলকনিতে। তা দেখে তুহা তুলতে গিয়ে তুহিনের নখের আঁচড় লাগছে তার মুখে। আর ফিরে আসার সময় আবার পড়ায় মিলি স্লিপ খেয়ে দরজার কোনায় ঠোঁট লেগে কেটে গেছে। সবাই ঘুম থেকে ওঠার পর সব বিশ্বাস করেও ফেলল। ফাহিম সবার উপর রেগেছিল, তবে সবার এই ঘটনা দেখে আর রেগে থাকতে পারেনি। মন গলে গিয়েছে, যদিও সকাল থেকে ইরু ফাহিমের দিকে তাকাতে পারেনি, লজ্জায় মাথা নুয়ে রেখেছে নতুন বউয়ের মতো। মেহেরাজ সবার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেটাই সবাই খেয়েছে। ইতিমধ্যে সবাই নিউজ চ্যানেলে আজকের সংবাদ দেখে অবাক। মেহেরাজ অনেক আগে দেখেছে, সে নিজেই অবাক একটা মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে। সকালে খাওয়া দাওয়া শেষে সবাই একটু আড্ডা দেয়। তেয়সী তুহার অবস্থা দেখে বাড়িতে খাদিজা খাতুনকে ফোন দিয়ে বলেছে আজ যাবে না, আর একদিন থেকে তাই বাড়িতে যাবে। খাদিজা খাতুনও আর কিছু বলেনি, রাজি হয়ে গেছেন। যদিও মেহেরাজ আর তোহা অনেকবার বুঝিয়েছিল শ্রেয়সীকে বাড়িতে যেতে, তবে শ্রেয়সী যায়নি। তার এক কথা, ভাবে অসুস্থ, তাকে রেখে যাব না, কাল যাব। মেহেরাজও আর জোর করেনি। দুপুরে খাওয়া দাওয়া শেষে নিশাত বাড়িতে চলে গেছে। ওর ছেলে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, তাই জিজ্ঞাসা করেছে কি করবে। মেহেরাজ আর তোহা জোর করেই পাঠিয়েছে নিশাতকে। নিশাত যাওয়ার পর শাহিদা খাতুন, মাহি, ইরু আর ফাহিমও বাড়িতে চলে যায়। যাওয়ার সময় ইরুর ভীষণ মন খারাপ। তুহা, মিলি, শ্রেয়সী অনেক বুঝিয়ে শুনিয়ে মাথায় হাত বুলিয়ে পাঠালো ওদের। একদিনেই কেমন আপন হয়ে গেছে সবাই। ফাহিম ওদের রেখে আসতে চেয়েছিল, তবে সবাই নিষেধ করেছে। আজকে পুরো সময়টা ইরুকে দিতে বলেছে। বিকেল 5:30, তোহাদের বাড়ির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মেহেরাজ। পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোহা। মেহেরাজের চোখ মুখ গম্ভীর। তোহা মাথা নিচু করেই বলে, দোস্ত, বোঝার চেষ্টা কর। আসলে হুট করে প্ল্যানিং করেছিলাম। আমরা কি জানতাম যে শামসু এমন একটা কাজ করবে? মেহেরাজ কোনো উত্তর দেয় না, চোখ মুখ শক্ত। তোহা আবার বলে ওঠে, সরি দোস্ত, মাফ করে দে না, লাস্ট বার মাফ করে দে। তুই কথা না বললে ভালো লাগে বল? আর যদি তোদের কিছু হয়ে যেত? সব তো শুনলাম, এরপরও কি তোদের মাফ করা উচিত? আমাকে কি একটাবার জানাতে পারতিস না? বাড়িতে এসে ভানকে নিয়ে গেলি, আমাকে জানালি না। আজ ওই অনুভব চ্যাটার্জি সময় মতো না এলে তোদের কি হতো বুঝতে পারতিস? মেহেরাজের গম্ভীর কণ্ঠে শুনে তুহা মাথা নিচু করে নিয়ে বলে, মাফ করে দে না দোস্ত, এবার সব তোকে বলবো। এখন খুঁজতে হবে এই অনুভব চ্যাটার্জিকে। কে এই লোক? আমাদের বাঁচালো কেন? তার কি কোনো স্বার্থ আছে এতে? আর্মি আর পুলিশরা তো কিছুই পায়নি, শুধু 3 বছর আগে বন্ধ হওয়া ফাইল বের করে জনগণের মনে ভয় ঢুকাচ্ছে। এটা পাবলিক না করে আগে প্রাইভেট ভাবে খোঁজা উচিত ছিল। মেহেরাজের কথায় তুহা শান্ত কণ্ঠে বলে, চল নিচে চল। শ্রেয়সী যেন কিছু বুঝতে না পারে। তোদের বিয়েটা হয়ে গেলে বাঁচি আমি, তোর বউ তোর কাছে থাকবে।
তো আমার বউ কি তোর মাথায় চেপে আছে? মেহেরাজের টেরা কণ্ঠে তোহা একটু হাসে, তারপর সিরিয়াস কণ্ঠে বলে ওঠে, এই অনুভব চ্যাটার্জি আমাদের সাহায্য করতে চাইছে কি বিপদে ফেলতে চাইছে বুঝতে পারছি না। যদি সাহায্য করতে চাইতো তাহলে শামসুকে ধরে নিয়ে গেল কেন? ওর থেকে আমরা আসল মাস্টার মাইন্ডে ধরতে পারতাম। কিন্তু এখন সব কাজ আরো বেড়ে গেল। আমিও সেটাই ভাবছি, তবে এর উত্তর পাই না। তুহার কিছু বলে না, মেহেরাজকে নিয়ে নিচে নেমে আসে। মেহেরাজ সব শোনার পর থেকেই তাদের উপর রেগে আছে, তাই তুহিন মেহেরাজকে বোঝাতে বলেছিল সবটা নিচে বসে আছে বলে তুহা একটু আগে মেহেরাজকে নিয়ে উপরে এসেছিল। তারপর সব মেহেরাজকে পুনরায় বিশ্লেষণ করে বুঝিয়েছে। মেহেরাজ নিচে এসে দেখে শ্রেয়সী ঘুমিয়ে আছে, মিলি রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছে। তুহিন আর ইভান মুভি দেখছে টিভিতে। মেহেরাজও ভীষণ ঘুম পাচ্ছে। তুহা তো খেয়াল করে বললাম, তোর মনে হয় ঘুম লাগছে? না, চোখ বলে দিচ্ছে। আসলে ইভান সেই রাতে ফোন দিছিল তো, তখন আর ঘুম আসেনি। পরে মাথা যন্ত্রণা করেছে, তাই এখন বোধহয় এমন হচ্ছে। চা খেলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। মেহেরাজের কথায় তুহা হাত দিয়ে একটা ঘরের দিকে ইশারা করে বলল, চা খেতে হবে না, ওই ঘরে গিয়ে ঘুমা যা, দেখ শ্রেয়সী আছে। উহু না, যেতে বলেছি, কথা শোন। আমি অন্য রুমে যাচ্ছি। ওই রুমে যাওয়া খারাপ দেখায়। ও তোর বিয়ে করা বউ, নাটক করিস না, গিয়ে ঘুমা, সন্ধ্যায় ডেকে দিবনি। বেগত্তা মেহেরাজ আর কিছু না বলে চলে যায় ঘরে। মাথা ধরেছে, আবারও একটা ঘুম দরকার। মেহেরাজ ঘরে ঢুকে ভিতরে থেকে দরজা লাগিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।